হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আলোচনার বিষয় যেটা রয়েছে, তোমরা হচ্ছে এসকেবি অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মেজর নিয়ে পড়াশোনা করছে, আজকে মেজর ফর পলিটিক্যাল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা কিন্তু মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি। দেখো, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করছি তোমাদের সঙ্গে। তো একদম ছোট্ট ক্লাসটি হবে, একেবারে তোমাদের কিন্তু যারা এসকেবির অধীনস্থ রয়েছে তোমাদের 5 মার্কসের জন্য এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। তো স্টুডেন্টস, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নম্বরে। এখানে খালি আমি জিসটাকে দিচ্ছি, জিসটাকে দেখাবো, কিন্তু আমাদের সম্পূর্ণ নোটসপত্র প্যাকেজিং ওয়াইজ তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার যে দুটো দিলাম সেই দুটো নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি ফোর্থ সেমিস্টারে থাকে হচ্ছে 1199 টাকা, কিন্তু এখন কিন্তু আমাদের অফার চলছে, এটা দিতে হচ্ছে মাত্র 499 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজটা আমাদের কাছে পেতে পারো। 6 মাসের কোর্স ফি কিন্তু এটা তোমাকে প্রতি মাসে মাসে প্রোভাইড করতে হবে, জাস্ট একবারই প্রোভাইড করতে হবে, অনলি 499। চলো শুরু করছি আজকের ক্লাসটা। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বইটা খুব সংক্ষিপ্ত একটা ক্লাস নেব আমি, জাস্ট মূল বিষয়বস্তুটাকে আজকে বুঝিয়ে দেবো। দেখো, মধ্যযুগ বলতে আমাদের ভারতের যদি ইতিহাসে আমরা বলি তাহলে ভারতের রাষ্ট্রচিন্তার ইতিহাসে মধ্যযুগ বলতে যেখানে মুসলমান যুগ বলা হয় সেই সময়কালটাকে আমরা বুঝি। সমকালীন রাজনৈতিক ও অর্থসামাজিক পরিস্থিতি সে যুগে রাষ্ট্রচিন্তাকে মানে একটা অন্য বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। মধ্যযুগে ভারতের রাষ্ট্রচিন্তার প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমতই বলা হয় যে ধর্মাশ্রয় রাষ্ট্র। দেখো, কি এই ধর্মাশ্রয় রাষ্ট্র? মধ্যযুগে বলা হয় যে শরিয়ত মানে কে মেনে, মধ্যযুগে উলেমারা যারা ছিল তারা শরিয়তটাকে মেনে কিন্তু নীতি নির্দেশ অনুযায়ী শরিয়তে যে বিধিবিধান দেওয়া হয়েছে এবং উলেমারা যা বলছে সেই অনুযায়ী কিন্তু ধর্মকে কেন্দ্র করে কিন্তু রাষ্ট্রশাসিত হতো বলে সুলতানি যুগকে কিন্তু ধর্মাশ্রয় রাষ্ট্র বলা হয়েছে এবং মধ্যযুগের রাষ্ট্রকে কিন্তু অনেকাংশেই ধর্মাশ্রয় রাষ্ট্র বলেছে। তো এইবার যদি এটাকে ডিবেটে যাই আমি, তাহলে কিন্তু কেউ কেউ বলেছেন যে এটা পুরোহিততান্ত্রিক বা ধর্মাশ্রয় রাষ্ট্র ছিল, আবার কেউ কেউ বলছে না, এটা কোনো মতেই ধর্মাশ্রয় রাষ্ট্র ছিল না। কারণ শরিয়তের বিধান মেনে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে সেটা কিন্তু কখনোই ধর্মাশ্রয়ী হতে পারে না। একদম পুরোপুরিভাবে উলেমা শাসিত যদি হতো তাহলে সেটাকে ধর্মাশ্রয় রাষ্ট্র বলা হতো, কিন্তু উলেমা শাসিত কিন্তু ছিল না। বা হিন্দু যুগে যদি মুসলমান যুগে যদি আমরা মধ্যযুগের কথা বলি তাহলে উলেমারা কোনোভাবেই কিন্তু সেই সময় রাষ্ট্রটাকে শাসন করতো না, রাষ্ট্রকে শাসন করতো কিন্তু সম্রাট বা রাজারা। সেই কারণে আমরা বলতে পারি এটাকে কিন্তু ধর্মাশ্রয়ী বলা যাবে না। তবুও কিন্তু অনেক মানে যারা রাষ্ট্রবিজ্ঞানী আছে বা ঐতিহাসিক রয়েছে বা সমাজতত্ত্ববিদ যারা রয়েছে তারা কিন্তু অনেকেই ধর্মাশ্রয়ী বলতে কোনো দ্বিধাবোধ করেননি। দেন বলছে ধর্মনিরপেক্ষ। এই যে ধর্মনিরপেক্ষ কথাটা বললাম, সুলতানি যুগে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি বা বিশেষ করে মধ্যযুগে যদি লক্ষ্য করি, মুঘল যুগ এবং সুলতানি যুগে, তাহলে সেই সময় কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কিন্তু আমরা অস্তিত্ব লক্ষ্য করি। তার কারণ ধর্মনিরপেক্ষ কথার অর্থ হলো কোনো একটা পার্টিকুলারলি ধর্মকে কিন্তু রাষ্ট্র মেনে নেয় না, এখানে বিভিন্ন ধর্মকে কিন্তু রাষ্ট্র প্রায়োরিটি দিচ্ছে, যার জন্য আমরা মধ্যযুগে ভারতে কিন্তু এটা একটা বৈশিষ্ট্য বা ফিচার্স বলতে পারি ধর্মনিরপেক্ষতা। নেক্সট বলবে খিলাফত ব্যবস্থা, অর্থাৎ খলিফার দ্বারা যে শাসন করা শাসনীকৃত যে রাষ্ট্র তাকে বলা হচ্ছে খিলাফত কর্তৃক কিন্তু মানে তোমার হচ্ছে খিলাফত ব্যবস্থা কিন্তু এখানে প্রচলিত ছিল কিন্তু এটা বলা হয়। দেন হচ্ছে রাজতন্ত্র। এবার মধ্যযুগে কিন্তু রাজতন্ত্র শাসিতই কিন্তু আমরা লক্ষ্য করি, বিশেষ করে সুলতানি এবং মুঘল যুগের যারা রাজা ছিল বা সম্রাট ছিল বা সুলতান যারা ছিল তারা কিন্তু তাদের মতন করে কিন্তু রাষ্ট্র শাসন করত। নেক্সট পয়েন্ট যেটা আসবে, লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা মানে পাওয়ার বা ক্ষমতা। তাহলে মধ্যযুগেরও কিন্তু আমরা দেখি সুলতানি যুগ থেকে শুরু করে মুঘল যুগ থেকে শুরু করে যে সমস্ত মানে শাসকরা শাসন করতো তারা কিন্তু একচ্ছত্র ক্ষমতার কিন্তু অধিকারী ছিল এবং তাদের মধ্যে একটা সার্বভৌম ক্ষমতা কিন্তু প্রতিষ্ঠিত ছিল। ঠিক সেই কারণে আমরা সুলতানি রাষ্ট্রকে কিন্তু এতগুলো বৈশিষ্ট্য বা মধ্যযুগে আমরা যে রাষ্ট্রচিন্তার যে বৈশিষ্ট্যগুলো দেখছি আমরা সেখানে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা দেখব বা পরিলক্ষিত করব। তো আমাদের মূল নোটস যারা নিয়েছো তারা দেখবে যে আমাদের এই পয়েন্টসগুলোর উপরে বেস করে কিন্তু প্রত্যেকটা টপিক সম্পর্কে ডিটেলসে আলোচনা রয়েছে। আমরা জাস্ট জিস্টগুলোকে তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, সেখানে মূল বিষয়বস্তু কী আছে সেটা বুঝিয়ে দিচ্ছি, বাকি ডিটেলস নোটটা কিন্তু অবশ্যই পেইড ব্যাচে তোমরা পেয়ে যাবে। তো স্টুডেন্টস যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার
নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সবসময় তোমাদের পাশে আছে, এটা ভেবে রাখবা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।